পরিবার পছন্দ করো আর ছোট পরিবার? তাহলে এখানে বলতে হবে যে আই প্রিফার। দেখেন আমার এখানে মেইন বাক্যটা হচ্ছে প্রিফার। হ্যাঁ, প্রিফার মানে হচ্ছে পছন্দ করা। প্রিফার শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা। তুমি কি বড় পরিবার পছন্দ করো? তাহলে বলতে হবে যে নো, আই ডোন্ট নো, বা আমি পছন্দ করি না। আমি বড় পরিবার পছন্দ করি না, অথবা আমি ছোট পরিবার পছন্দ করি না। আমরা কিন্তু ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করব। হ্যাঁ, ছোট সেন্টেন্স থেকেই আমাদেরকে আস্তে আস্তে বড় সেন্টেন্সের দিকে এগোতে হবে। আমরা দুইজন এই মুহূর্তে রয়েছে, একটু কথা বলি। প্রথমে কি নূপুর দিদি বলতে পারবেন না হাসনা আপা বলবেন? আমি হেল্প করব আপনাদের, বলুন। এই যে জায়গাটা দেখেন, এখানে বলা হচ্ছে যে, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আপনি বলুন তাহলে। হাসনা আপা একটু পরে বলবে বলছে। তো এখানে বলছে যে, দেখেন, ক্যান দিয়ে প্রশ্ন করেছি। হ্যাঁ, আপনি মনে করেন কোথাও গিয়েছেন বেড়াতে, আপনাকে কেউ বলছে যে ক্যান ইউ টেল মি ইউর নেম, আপনি কি আপনার নামটা বলতে পারবেন? তাহলে এখানে আমরা ক্যান দ্বারা প্রশ্ন করব। কি দ্বারা প্রশ্ন করব? ক্যান। ক্যান মানে হচ্ছে পারা, তাই না? ক্যান মানে হচ্ছে পারা। সামর্থ্য থাকলে কিন্তু ক্যান, ক্যান বসে। সামর্থ্য, গায়ের জোর আছে, বা আমি এই কাজটি ইতপূর্বে বেশ কয়েকবার করেছি, সেখানে ক্যান বসবে। ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি? তুমি কি তোমার পরিবারকে, আপনি কি আপনার পরিবারের বর্ণনা দিতে পারবেন? বলুন তো। বাংলায় বলবেন নাকি ইংলিশে বলবেন? বাংলায় বললেও হবে, ইংলিশে বললেও হবে। বাংলায় বললে আমি সেগুলো ট্রান্সলেশন করে দিব। বলেন নূপুর দিদি, যে পরিবারের বর্ণনাটা কিভাবে দিতে হবে? বলতে হবে যে স্যার, আই হ্যাভ এ নিউক্লিয়ার ফ্যামিলি, আই হ্যাভ টু সন্স। হ্যাঁ, মাই সন্স আর লিভিং অ্যাব্রড অর ফরেন কান্ট্রি, মাই ওয়ান সন লিভ ইন হংকং অ্যান্ড মাই ইল্ডার সন লিভ ইন কানাডা। মাই মাই ইয়াঙ্গার সন অ্যাট দিস মোমেন্ট ইজ মাই হোম। সে এখন বাড়িতে এসেছে। এভাবে কিন্তু বলতে হবে। এমডি পলক, আজকে কথা বলতে হবে আপনাকে, কিন্তু বর্ণনা দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেহেদি হাসান ভাইয়া কেমন আছেন? আচ্ছা, সবার এখানে শব্দ হচ্ছে কেন? আচ্ছা, শব্দটা তাহলে নূপুর দিদির এখান থেকে আসছে। আচ্ছা দেখেন, তাহলে এই বিষয়টা আমি একটু দেখিয়ে দেই কিভাবে আমরা এই কথাগুলো বলবো। ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি? আপনি কি আপনার পরিবারের বর্ণনা করতে পারেন? হাউ অফেন ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি? পরিবারের সাথে আপনি কতটুকু কিভাবে সময় কাটান, মানে কতটুকু কোন সময়ে সময় কাটান? ডু ইউ প্রিফার এ স্মল ফ্যামিলি? আপনি কি ছোট পরিবার পছন্দ করেন, অর এ লার্জ ফ্যামিলি, একটা বড় পরিবার? যে কোনো একটা আপনি পছন্দ করলেন, তখন আমি প্রশ্ন করব হোয়াই, যে কেন আপনি বড় পরিবার পছন্দ করেন, কেন আপনি ছোট পরিবার পছন্দ করেন। টেল মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড। কি বলছে? টেল মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আপনার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে একটু বলতে হবে। আই হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড, আই হ্যাভ নো। এখানে বাক্যগুলো তৈরি করতে হবে জাস্ট। তো এখান থেকে আমরা প্রথমে শুরু করব। প্রথম প্রশ্ন হচ্ছে, ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি? পরিবারের বর্ণনা দিতে পারবেন? কে পারবেন বলেন? নূপুর দিদি বলতে চাচ্ছিলেন, শুরু করেন। ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি? হুম। হুম। ওকে। হুম। ইয়েস। থ্যাংক ইউ। হুম। 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 ওকে, খুব সুন্দর হচ্ছে, বলেন খুব সুন্দর। হ্যাঁ, বলেন খুব ভালো হচ্ছে। হুম। 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 তাহলে বলতে হবে হি না, বলতে হবে হি হ্যাজ কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন, হি হ্যাজ কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন
সে তার অনার্স শেষ করেছে ফ্রম ড্যাশ ইউনিভার্সিটি, ড্যাশে এখানে নামটা বসাবেন। হুম, বলেন। That's Hong Kong University. হংকং ইউনিভার্সিটি, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর? My home district in ইজ চট্টগ্রাম, Chittagong. ইজ চিটাগং। In Chittagong. হুম, ওকে, খুব সুন্দর হচ্ছে, বলেন। ভালো, এইভাবে দেখেন ছোট ছোট বাক্য বলা শিখে গেছেন। তারপরে বলবেন যে আহ, হ্যাঁ, হুম, আই লাভ মাই, শেষে শেষে বলবেন কি, আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ, আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি। হুম, তারপরে বলতে হবে মাই ইল্ডার সান। হুম, হুম, ওকে, থ্যাংক ইউ। Yeah, that's real good. গুড নাইট। দেখেন, অনেক ভালো বলেছেন, কিন্তু এখানে আরো একটা বিষয় যোগ করতে হবে। যখন আপনি যেহেতু বলছে ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি, তো এখানে আপনি বলতে পারেন যে মাই ফ্যামিলি ইজ আ নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড আই অ্যাম ভেরি হ্যাপি উইথ মাই ফ্যামিলি। তারপর বলতে পারেন যে ইন নেক্সট মান্থ আই অ্যাম গোয়িং টু, অর আই উইল গো টু উইথ মাই এল্ডার সন ইন ক্যানাডা, অ্যান্ড আই অ্যাম ভেরি এক্সাইটেড নাও বিকজ my younger son has come to receive me, and my with my younger son I will go to Canada, and I am feeling very excited at present। হ্যাঁ, এইভাবে বলতে হবে, দেখেন, অনেক সুন্দর। হ্যাঁ, আসবে আসবে, এই যতটুকু এসেছে না, আমি এর জন্য গর্বিত। আমি মনে করি যে আপনার আরো আসবে, কথা আসবে। কথা বলতে বলতে এতটুকু তো একটা সময় পারতেন না, হ্যাঁ, এইভাবে বলতে বলতে কথাটা আসবে। দেখেন, তিল তিল করে তাল হয়, মনে রাখবেন। তিল তিল করে তাল হয়। সমুদ্রের যে ঢেউ দেখেছেন, ছোট ছোট ঢেউ কিন্তু আগে সৃষ্টি হয়, তারপর সেই ঢেউ থেকে আস্তে আস্তে বড় ঢেউয়ের সৃষ্টি হয়। তো আমাদেরকে অল্প অল্প করে এগোতে হবে। একটা কথা মনে রাখবেন, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, কোনো কাজ রাতারাতি হয় না। আচ্ছা, নেক্সট কাম টু দা পয়েন্ট। হাউ অফেন ডু ইউ স্পেন্ড, হ্যাঁ, হাউ মানে কিভাবে বা কেমন করে, হাউ অফেন কিভাবে বা কেমন করে, ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইয়ার ফ্যামিলি। আচ্ছা, এই প্রশ্নটা মেহেদি ভাইয়া বলবেন, এই দুইটা প্রশ্ন 5 এবং 6। ডু ইউ প্রিফার এ স্মল অর লার্জ ফ্যামিলি? আগে প্রথমে বলবেন আপনি কিভাবে সময় কাটান আপনার পরিবারের সাথে, টিভি দেখে, নাকি গল্প করে, নাকি অন্য কোনো ভাবে? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু পরে বলেন, আপনি শেষের দিকে বলবেন। আচ্ছা রাজিন, তোমার কাছে আমি এখন কিছু প্রশ্ন করব, হ্যাঁ, WH কোশ্চেন। আমি যদি এখানে যদি প্রশ্ন করি হুইজ দ্বারা, আমি এখন হুইজ দ্বারা প্রশ্ন করব। যদি বলা হয় তোমার দেশ কোনটি, হুইচ ইজ ইয়োর কান্ট্রি, কি বলতে হবে? হুইচ ইজ ইয়োর কান্ট্রি? হ্যাঁ, মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, ধন্যবাদ। আচ্ছা, এখানে যদি আমি আরো প্রশ্ন করি যে হাউ আর ইউ, তুমি কেমন আছো? আম ফাইন। আচ্ছা, যদি বলি তোমার বাবা মা কেমন আছেন, এর ইংলিশে প্রশ্নটা কি হবে? তোমার বাবা মা বা তোমার পিতামাতা কেমন আছে, এটার ইংলিশে প্রশ্নটা কি হয়? ধন্যবাদ। হাউ আর ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতা কেমন আছে, উত্তরে কি হবে? মাই প্যারেন্টস, মাই প্যারেন্টস ইজ ওয়েল, মাই প্যারেন্টস আর ওয়েল। আচ্ছা, তারপর যদি বলা হয় হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? যদি বলা হয় হাউ ইজ ইউর আঙ্কেল, তোমার চাচা কেমন আছে? আচ্ছা, যদি বলি তোমার বয়স কত হবে, মনে করো আমি যদি বলি 2025 সাল এখন চলছে, 26 সালে তোমার বয়স কত হবে? আমি প্রশ্ন করলাম যে হাউ ওল্ড উইল ইউ বি ইন 2026, হাউ ওল্ড উইল ইউ বি, মনে করো এখন 4-এ পড়ো, তাহলে এখন তোমার বয়স কত? 9। তাহলে বলতে হবে যে আই উইল বি, আমি প্রশ্ন করেছি ফিউচার টেন্সে, যে হাউ ওল্ড উইল ইউ বি, আই উইল বি 10, 2026, 6। আচ্ছা, যদি বলি তোমার বাসা কোথায়, তাহলে এর ইংলিশটা কি হবে? হোয়ার ইজ ইউর, হুম, হোয়ার ইজ ইউর হোম, অথবা হোয়ার ইজ ইউর রেসিডেন্স, হোয়ার ইজ ইউর হাউস। এখানে হোয়ার দ্বারা প্রশ্ন করলে তখন কিন্তু আমাদেরকে বলতে হবে যে মাই হোম ইজ, বা মাই হাউস ইজ ইন ঢাকা। হুম, তারপর আমি যদি বলি হোয়াট আর ইউ রিডিং, মনে করো তুমি এখন বই পড়ছো, তো আমি যদি বলি তুমি কি পড়ছো, কোন সাবজেক্ট পড়ছো, হোয়াট আর ইউ রিডিং কি হবে? আই এম রিডিং ইংলিশ, শুধু এইটা বলবা যে আমি ইংরেজি পড়ছি। আমি যদি বলি
হোয়াট আর ইউ থিঙ্কিং নাও, তুমি এখন কি ভাবছো বা তুমি কি নিয়ে চিন্তা করছো? আই এম থিঙ্কিং অ্যাবাউট, আই এম থিঙ্কিং অ্যাবাউট হাউ টু স্পিক ইংলিশ ওয়েল, হাউ টু স্পিক ইংলিশ ওয়েল, কিভাবে ভালোভাবে ইংরেজিতে কথা বলা যায়। আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করা হয় আহ, তুমি কোথায় ইংরেজি শিখছো, দেখো তুমি কোথায় ইংরেজি শিখছো, হোয়ার আর ইউ লার্নিং ইংলিশ, কি হবে? হোয়ার আর ইউ লার্নিং ইংলিশ, তুমি বলতে পারো আমি অনলাইনে ইংরেজি শিখছি, আই এম লার্নিং ইংলিশ ওভার অনলাইন। হ্যাঁ, তারপর যদি বলি তুমি কোথায় যাচ্ছ, এটার ইংলিশ কি হবে, এই প্রশ্নটার ইংরেজিতে কি বলা যায় বলো তো? তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে তখন কি হবে? হোয়ার, ওয়ার অজ না, এখানে ইউ যেহেতু ব্যবহার করেছো না, ইউ মানে তুমি বা তোমরা, এখানে ওয়ার ব্যবহার করতে হবে। হোয়ার ওয়ার ইউ গোয়িং, কি বলতে হবে? হোয়ার ওয়ার ইউ গোয়িং। তুমি, আচ্ছা, তারপর দেখো যদি বলা হয় এখন তুমি কোথায় থাকছো, হোয়ার আর ইউ স্টেইং নাও, স্টেইং নাও, তুমি কোথায় থাকছো, বলতে হবে নাও আই অ্যাম স্টেইং এট মাই হোম, আমি এখন আমার বাড়িতে থাকছি। আমি যদি বলি তোমার স্বপ্ন কি, মনে করো তুমি বড় হয়ে ডাক্তার হতে চাও, তো আমি তোমাকে প্রশ্ন করলাম যে তোমার স্বপ্ন কি, তাহলে এই প্রশ্নটা কিভাবে করতে হয়? হোয়াট ইজ ইয়োর ড্রিম, অথবা এটা বলা যায় হোয়াট ইজ ইয়োর এইম ইন লাইফ, হোয়াটস ইয়োর এইম ইন লাইফ, তো তুমি বলো তুমি বড় হয়ে কি হতে চাও? ওকে, থ্যাংক ইউ। এটা কি তুমি সত্যি বলছো, সায়েন্টিস্ট হতে চাও নাকি আম্মুর ইচ্ছা কি বা আব্বুর ইচ্ছা কি? কখনো আম্মু বলে না পাইলট হতে হবে বা ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে এমন? ওকে, তাহলে দেখো বলতে হবে যে মাই এইম ইজ টু বি আ সায়েন্টিস্ট। হ্যাঁ, আমার ইচ্ছা বা আমার স্বপ্ন, মাই এইম ইজ টু বি এ সায়েন্টিস্ট, আমার ইচ্ছা আমার স্বপ্ন আমি একজন বিজ্ঞানী হব। আচ্ছা, তোমাকে যদি বলি উম তুমি হাসছো কেন, তুমি মনে করো এখন হাসতেছো, তো আমি বললাম তুমি হাসছো কেন, এর ইংলিশটা কি হবে? কেন ইংরেজি হচ্ছে হোয়াই, তাহলে হোয়াই দিয়ে প্রশ্ন করো তো, তুমি কেন হাসছো? তুমি, থ্যাংক ইউ, লাফিং, হ্যাঁ, হোয়াই আর ইউ লাফিং। অনেক ভালো, আসলে তুমি অনেক এগিয়ে গিয়েছো, আমি তোমার জন্য গর্বিত। এভাবে চেষ্টা করতে হবে, তুমি বড় হয়ে ইংলিশে অনেক ভালো করতে পারবে। আচ্ছা, তারা কেন দৌড়াইতেছে, কি হবে বলো তো? তারা কেন দৌড়াইতেছে? হোয়াই আর দে রানিং, হ্যাঁ। দেখো রাজিন, একটা জিনিস আমরা খেয়াল করি, বলা হচ্ছে কি ভালোভাবে খেয়াল করতে হবে যে তারা দৌড়াইতেছে কেন, আমি প্রশ্ন করেছি কিভাবে, তারা দৌড়াইতেছে বা তারা দৌড়াচ্ছে কেন, তাহলে যে কেন দ্বারা প্রশ্ন করেছি, প্রথম কথা এখানে হোয়াই আনতে হবে, কি আনতে হবে বলেন, বলো হোয়াই। আচ্ছা, মনে রাখবে, মনে রাখবে সবাই, দেখেন কি মনে রাখতে হবে, এই ডাব্লিউ এইচ একটা ওয়ার্ড, হোয়াই হচ্ছে একটা ডাব্লিউ এইচ ওয়ার্ড, তাই না? হোয়াই লিখতে গেলে প্রথমে ডাব্লিউ লাগে, তো হোয়াই এরপরে কিন্তু আমাদেরকে সব সময় একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, সবাই মনে রাখবেন। হ্যাঁ, এখানে নাহিদা আপা একটু কথা বলবেন। হুম, সবাই আমরা, হ্যাঁ হোয়াই আর, হ্যাঁ হোয়াই হোয়াই আর হবে, হ্যাঁ শোনেন, হোয়াই আর বলছি আমি, বলা হচ্ছে যে, ওয়ালাইকুম আসসালাম, নাহিদা আপা খেয়াল করেন যে তারা কেন দৌড়াচ্ছে। এটা হবে হোয়াই আর দে রানিং। তো এখানে প্রশ্ন করতে গেলে আমি যে বিষয়টা খেয়াল করতে বলতেছি সেটা হচ্ছে এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরেই আপনাকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, যেমন অক্সিলারি ভার্বটা হচ্ছে আর, হোয়াই আর দে রানিং, তারা কেন দৌড়াচ্ছে। যদি বলি তুমি কেন দেরি করছো, মনে করেন আমরা দুইজন এখন বাসা থেকে বের হবো, আজকে বাইরে ঘুরতে যাব, তো এখানে মনে করেন আমার ওয়াইফকে আমি বলছি যে তুমি এত দেরি করতেছো কেন, আমি তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি গোছাও না, আমরা বাইরে ঘুরতে যাব। তো তাকে বলছি যে ইয়েস, এখানে হোয়াই এর পরে আর ব্যবহার করতে হবে, বলতে হবে হোয়াই আর ইউ মেকিং ডিলে, হোয়াই আর ইউ মেকিং ডিলে, ডিলে মানে হচ্ছে দেরি, ডিলে মানে কি হবে বলেন, দেরি। হ্যাঁ, লেটও বলা যাবে, লেট বলা যাবে, ডিলে বলা যাবে। হ্যাঁ, এখানে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করবেন প্রচুর পরিমাণে, ওয়েল মানে ভালো, গুড মানে ভালো, তারপরে মার্ভেলাস মানে ভালো, নাইস মানে ভালো, অনেক কিছু রয়েছে।
আচ্ছা, এবার দেখেন আমি যদি হাউ দ্বারা প্রশ্ন করি, তুমি কিভাবে সময় কাটাচ্ছ, মনে করেন আপনার এসএসসি বা এইচএসসি পরীক্ষা হয়ে গেছে বা আপনি চাকরি থেকে অবসর নিয়েছেন, হ্যাঁ, এখানে মেহেদি ভাইয়া জব করে, আরো যারা যারা চাকরি করে, তো বলা হচ্ছে হাসনা আপা চাকরি করে, বলা হচ্ছে যে তুমি এখন অবসর সময় কাটাচ্ছ কিভাবে। তাহলে দেখেন প্রশ্নটা কি, কিভাবে বা কেমন করে, তাহলে এইটুকুর ইংলিশ কি কি? হাউ। ধন্যবাদ, হ্যাঁ আমি এইটুকু জানতে চাচ্ছিলাম, হাউ। তাহলে হাউ আর ইউ পাসিং ইওর লেজার টাইম, হাউ আর ইউ ইওর, হাউ আর ইউ পাসিং ইওর লেজার টাইম, লেজার টাইম মানে হচ্ছে অবসর সময়, লেজার টাইম মানে কি হবে বলেন? অবসর সময়। হুম, হ্যাঁ লেজার, LEISURE, লেজার, LEISURE, লেজার টাইম। হুম, লেজার টাইম মানে হচ্ছে অবসময়, অবসর সময়। আচ্ছা, দেখেন যদি বলা হয় তারা এখানে কিভাবে আসছে, তারা এখানে কিভাবে আসছে, মনে করেন আপনার বাসায় আত্মীয়রা আসছে, তাদেরকে আপনি বলছেন যে আপনারা কি বাসে আসছেন নাকি ট্রেনে আসছেন, তারা এখানে কিভাবে আসছে, এর ইংলিশটা কি হবে? এর ইংলিশটা হবে যে, আচ্ছা, হ্যাঁ, এখানে হবে হচ্ছে তারা এখানে কিভাবে আসছে, হাউ আর দে গেটিং হেয়ার, গেট মানে কিন্তু এখানে সুন্দর একটা ইংলিশ, গেট মানে কিন্তু পাওয়া না, হাউ আর দে গেটিং হেয়ার, তারা এখানে কিভাবে আসছে। আজকে আমি একটু রাইটিং পার্টটা দেখাবো, নুরি আপা জয়েন করেছে। আচ্ছা, তো এখানে কি বললাম যে তারা এখানে কিভাবে আসছে, তুমি কতক্ষণ ধরে কাজটি করিতেছো, তুমি কতক্ষণ ধরে কাজটি করিতেছো, এর ইংলিশটা কি হবে কে বলতে পারবেন? তুমি কতক্ষণ ধরে কাজটি করিতেছো বলেন, কে বলতে পারবেন? এনিওয়ান ক্যান সে? হ্যাঁ, হ্যাঁ ওয়ার্কিং, প্রায় আপনারটা প্রায় সঠিক হয়েছে। আর কেউ বলবেন? হ্যাঁ, শ্যামল চন্দ্র বাবু, শ্যামল বাবু একটু বলেন, নুরি বলেন, নুরি আপা, আপনার সাথে অনেকক্ষণ কথা বলবো তা সময় হচ্ছে না, সময় করে একটু ফোন দিবানে। বলা হচ্ছে যে তুমি কতক্ষণ ধরে কাজ করছো, কি হবে? তুমি কতক্ষণ ধরে কাজ করছো, কি হবে বলেন? হ্যাঁ, ফর হবে, বলছে যে হাউ লং আর ইউ ওয়ার্কিং, কি হবে বলেন? হাউ লং আর ইউ ওয়ার্কিং, তুমি কতক্ষণ ধরে কাজ করিতেছো, হাউ লং আর ইউ ওয়ার্কিং। যদি বলি একই টেন্স, হ্যাঁ, তুমি কতক্ষণ ধরে কাজ করিতেছিলে, হ্যাঁ। হুম, মেহেদি ভাইয়া বলেন কি বলছেন ভাইয়া? না, এখানে দেখেন, না, এখানে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আপনাকে আর ব্যবহার করতে হবে এবং মানে ভার্বের পরে কন্টিনিউয়াস ফর্ম দিতে হবে, যেমন ওয়ার্ক মানে কাজ করা, এখানে অবশ্যই আপনাকে ওয়ার্কিং দিতে হবে। হাউ লং আর ইউ ওয়ার্কিং, এখানে তো হ্যাভ দেওয়া যাবে না, হ্যাভটা কখন হয়, যেমন হ্যাভ মানে হচ্ছে পাওয়া বা পাচ্ছে বা খাচ্ছে, এখানে আপনি হ্যাভ দিতে পারেন, কিন্তু এটা তো একেবারে সহজ প্রশ্ন, তুমি কতক্ষণ ধরে কাজ করছো, হাউ লং মানে কতক্ষণ ধরে, আর এই যে কাজ করছো, কাজ করিতেছো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে হাউ লং আর ইউ ওয়ার্কিং, হাউ লং আর ইউ ওয়ার্কিং, তুমি কতক্ষণ ধরে কাজ করছো বলতে হবে ফর 2 আওয়ার্স, অথবা আই অ্যাম ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। মেহেদি ভাই বুঝতে পেরেছেন, আই অ্যাম ওয়ার্কিং আমি কাজ করিতেছি, হ্যাঁ। আচ্ছা দেখেন এইখানে কিন্তু আপনি আমি একটু ভুল বলেছি, কি আমি 2 ঘন্টা ধরে কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং ফর 2 আওয়ার্স এটা বলা যাবে না, এখানে বলতে হবে ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। হ্যাঁ, শুনতে পারছেন আমাকে সবাই? বলা হবে যে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে হবে, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে কাজ করছি। আচ্ছা, যদি বলি তুমি কতদিন ধরে কাজ করছো, আচ্ছা বলেন তো, আহ, এই প্রশ্নটার উত্তর কি হয়? কারা গান গাইতেছে, কারা গান গাচ্ছে, কি হবে বলেন? কারা ইংরেজিটা কি হবে? হ্যাঁ, হু আর সিঙ্গিং এ সং, হু আর সিঙ্গিং এ সং, কারা গান গাচ্ছে। হুম, হু আর সিঙ্গিং এ সং। আমি কি টেন্সের ভিতরে প্রবেশ করব? টেন্সের ভিতরে তো এখন প্রবেশ করার আর সেই দিন। হ্যাঁ, হুম হুম, হ্যাঁ, বাংলা ইংলিশ বলতে কেমন এটা আর একটু বুঝাই দেন, মানে ওই যে হুম হুম হুম
না, অন্যরাও বলবে, আপনি যা বলছেন সবাইও সেটা বলছে যে এই যে এই ধরনের বাক্য করতে হবে, হ্যাঁ। এই যে এই আমার ধরনের নাম বাক্য রাজু। করতে হবে। হুম। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, আমি এইগুলোতে আসতেছি, আমি এখন আরেকটু ট্রান্সলেশন গুলো দেখায় আসি। দেখেন, এই যে দেয়ারের একটা ব্যবহার, তাই না? ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার, হেয়ার, ইট, হাউ টু সে টাইম ইন ইংলিশ। কিভাবে আমরা এগুলো ব্যবহার করব, কিভাবে এগুলো দিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ বলা হচ্ছে যে, নাহিদ আপা একটু খেয়াল করবেন প্লিজ। এই যে জায়গাটা বলেছি, যেমন ঘরের দরজায় একটি কুকুর আছে, টেবিলের উপর একটি বই আছে, হ্যাঁ। এগুলো একটু পড়েন তো, একজন এগুলো একটু পড়তে পারবেন? দেখেন, আমি একটু বুঝাই দেই। বলছে যে এই কাঠামোটি কোথাও কোনো কিছু এর অবস্থান, কোথাও কোনো কিছু এর অবস্থান বোঝাতে তখন দেয়ার ব্যবহার করা হয়, হেয়ার ব্যবহার করা হয়, ইট ব্যবহার করা হয়। ঘরের দরজায় একটি কুকুর আছে, দেয়ার ইজ এ ডগ এট দ্য ডোর অফ দ্য হাউস। টেবিলের উপর একটি বই আছে। দেখেন, নুরিয়াপা একটু খেয়াল করবেন এখানে। বলছি যে কোথাও কোনো জিনিস আছে, যখন আপনি এই ধরনের বাক্য লিখবেন, রাইটিং ইংলিশে আমরা দুর্বল সবাই, লিখতে গেলে অনেক ভুল হয়, তাই না? তো আমাদের এই ভুলগুলো কেন হয়? দেয়ারের ব্যবহারটা আমরা সবাই অনেকে জানি, অনেকে জানি না। দেয়ার ইজ এ ডগ এট দ্য ডোর, টেবিলের উপর একটি বই আছে, কি হবে? দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। ছাদে একটি মেয়ে আছে, দেয়ার ইজ এ গার্ল অন দ্য রুফ। মাঠে তিনটি গরু আছে, দেয়ার আর থ্রি কাউজ ইন দ্য ফিল্ড। আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। বাজারে চারজন মানুষ আছে, দেয়ার আর ফোর মেন ইন দ্য মার্কেট, হ্যাঁ। তারপরে এই যে চাবিটা, হেয়ার ইজ দ্য কি। দেখেন, আপনি আপনার হাজব্যান্ডকে বলছেন যে এই যে চাবিটা, এই নাও তোমার বাইকের চাবি, কিভাবে বলবেন? হেয়ার ইজ দ্য কি। এই দিকে রাস্তাটা, হেয়ার ইজ দ্য রোড। এই দিকে রাস্তাটা কি হবে বলেন? হেয়ার ইজ দ্য রোড। এই যে চাবিটা, হেয়ার ইজ দ্য কি, কি হবে? হেয়ার ইজ দ্য কি, এই যে চাবিটা। তাহলে এই যে বা এই দিকে এমন বোঝালে হেয়ার ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন? তখন আমরা হেয়ার ব্যবহার করব, হ্যাঁ। তারপর বাজারে চারজন মানুষ আছে, দেয়ার আর ফোর মেন ইন দ্য মার্কেট। আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। মাঠে তিনটি গরু আছে, দেয়ার আর থ্রি খাউজ ইন দ্য ফিল্ড, হ্যাঁ। ছাদে একটি মেয়ে আছে, দেয়ার ইজ এ গার্ল অন দ্য রুফ। তাহলে বলা হচ্ছে যে কোথাও কোনো জিনিস আছে এমন বোঝালে আমরা সেই বাক্যগুলো দেয়ার দিয়ে করব। আমাদের গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি মন্দির আছে, দেয়ার ইজ এ টেম্পল ইন আওয়ার ভিলেজ। এই বাক্যগুলো কিন্তু একটু পরে আমার সামনে আপনাদেরকে আবার বলতে হবে, এগুলো মনে রাখবেন, হ্যাঁ। তারপর দেখেন, দেয়ার, হেয়ার প্লাস বি, এগুলার একটা ব্যবহার দেখাই। এই কাঠামোটি দ্বারা কখনো কোনো কিছু এর অবস্থান বা অস্তিত্ব বোঝায়, সেখানে আমরা এটা ব্যবহার করব। যেমন এই কাঠামোটি দ্বারা কারো বা কোনো কিছু এর অবস্থান বা অস্তিত্ব বোঝাবে। দেয়ার ওয়ার সাম বয়েজ অ্যান্ড গার্লস গসিপিং ইন দ্য পার্ক। পার্কে অনেক ছেলে মেয়ে আড্ডা মারছিল, কি হবে? দেয়ার ওয়ার এ ম্যান লাইং বিসাইড দ্য রোড। রাস্তার পাশে একটা লোক পড়েছিল, দেয়ার ওয়াজ এ গার্ল সিটিং অন দ্য বেঞ্চ। বেঞ্চে একটা মেয়ে বসা ছিল, দেয়ার ওয়াজ এ বয় স্লিপিং আন্ডার দ্য ট্রি। গাছের নিচে একটা ছেলে ঘুমোচ্ছিল, দেয়ার ওয়াজ এ বয় স্লিপিং আন্ডার দ্য ট্রি। দেয়ার ওয়াজ এ বয় স্লিপিং আন্ডার দ্য ট্রি, দেখেছেন? তাহলে এখানে কি বলছে যে রাস্তার পাশে একটা লোক পড়েছিল, দেয়ার ওয়াজ এ ম্যান লাইং বিসাইড দ্য রোড। বেঞ্চে একটা মেয়ে বসা ছিল, দেয়ার ওয়াজ এ গার্ল সিটিং অন দ্য বেঞ্চ। গাছের নিচে একটা ছেলে ঘুমোচ্ছিল, দেয়ার ওয়াজ এ বয় স্লিপিং আন্ডার। দেখেন, টেন্সটা একটু খেয়াল করবেন প্লিজ, আমি 1 মিনিট একটু ব্যাখ্যা দেই। গাছের নিচেই একটা ছেলে ঘুমাচ্ছিল। আমার ক্লাসটা যারা ভালোভাবে করে, অনেক ভার্ব, কিছু না পারলেও ভার্ব আইডেন্টিফাই করা শিখতে পারে। কি বললাম দেখেন, গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছিল। আচ্ছা, আমি সব বাদ দিলাম, গাছের নিচে একটা ছেলে, আমি এই গ্রিন কালারের এইটুক বাদ দিয়ে দিলাম। আমি গ্রিন কালারে এটুক বাদ দিলাম, কি থাকলো? আমার এখানে থাকলো হচ্ছে ঘুমোচ্ছিল বা ঘুমাচ্ছিল। আচ্ছা, ঘুমাচ্ছিল বললে কখন বুঝায়? এটা কিন্তু অতীতকালে বুঝায়, অতীতকালে চলমান ছিল। আমি ভাত খাচ্ছিলাম, তারা গল্প করছিল, তারা বিদ্যালয়ে যাচ্ছিল, আমার মা বিরিয়ানি রান্না করছিল। তো এখানে এইগুলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান অতীতকাল। দেখছেন, আমি মানে মূল কথা বলতে চাচ্ছি যে বাংলা ভার্বটা খেয়াল করবেন, বাংলা ক্রিয়াটা খেয়াল করবেন। গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছিল। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখালাম যে ঘুমাচ্ছিল, যাচ্ছিল,
আপনারা পরপর কয়েকটা বাক্য বলতে পারবেন এবং বাংলা বাক্য বলে সেইগুলো দিয়ে একটু ট্রান্সলেশন করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। সবাই আজকে বলছেন যে স্যার আমি একটু পরে বলবো পরে বলবো, এটা করা যাবে না। দেখি আমরা ইনস্ট্যান্টলি কে বলতে পারি। হুম, নুরি আপু একটু আনমিউট করেন তো, আপনার সঙ্গে একটু কথা বলি। নাহিদা আপার কাছে একটু পরে আসছি, হ্যাঁ একটু পরে আসছি। আচ্ছা আপনি বলেন, আমি যে বুঝালাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আগে আপনি বলেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ এক্সটেনশন। এক্সটেনশন। কয়েকটা বাক্য বলেন তো। হুম। তার বাংলা মতো থাকছে। বাংলায় মাথায় আসছে? না আগে না, নুরি আপা আপু বলেন। আপনি কয়েকটা বাক্য বলেন, পারবেন না? এটা একেবারে সহজ। যেমন আমি ভাত খাইতেছিলাম, তারা স্কুলে যাইতেছিল, রনি মাঠে ফুটবল খেলিতেছিল, আমরা গান গাইতেছিলাম, রহিমা একটা চিঠি। হুম। হুম, বলেন। তারপর রনি ওয়াজ প্লেইং ফুটবল। তারা মাঠে যাইতেছিল। দে দে ওয়ার ফিল্ডিং অন দা। দে ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড, দে ওয়ার গোয়িং টু দ্য ফিল্ড। হ্যাঁ। আচ্ছা এইগুলো নেগেটিভ বলেন, আপনি চারটা বলেন। এই যে এই বাক্যগুলার নেগেটিভ বলবেন, ইন্টারোগেটিভ বলবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ বলবেন, আর অলরেডি অ্যাফার্মেটিভ তো এখানে আছেই। বলেন কি হবে। হুম। তারা মাঠে যাইতেছিল। দে ওয়াজ ফিল্ডিং ইন দা পন্ড। দে দে ওয়ার। ওয়াজ ponds. They are not filling in the ponds. তারপর আচ্ছা তাহলে হুম, আচ্ছা এগুলো তো আপনি বললেন খুব সুন্দর ইজি ভাবে বলে গেলেন, এখানে আমি মনে করি কোনো সমস্যা নেই। এখন রাইটিং পার্টের সমস্যাটা কোথায়, মানে কোন কোন জায়গায় আমাদের সমস্যা হয় একটু যদি বলতেন, যে কি কি লিখতে গেলে বা কোন কোন জায়গাটাতে সমস্যা হয় রাইটিং পার্টের। মেহেদি ভাই আসছি দাঁড়ান। হুম হুম, বলেন বলেন আরেকবার বলেন। ধন্যবাদ, একটা কথা বলেছেন যে বাক্যটা কিভাবে লম্বা করতে, আছে আরেকটু বলেন, আরো কোনো কোয়েশ্চেন থাকলে। আর হচ্ছে বোকাবুলারি, আচ্ছা বোকাবুলারি এটা মুখস্থর বিষয়, ওটা আমাদের মুখস্থ করতে হবে। তো বার অবশ্য বাদ কিন্তু ভুল করি বা মাঝে মাঝে আমরা অবজেক্ট অর্থ ভুল করি স্যার, তখন তো আমরা মিস্টেক করে ফেলি। ধন্যবাদ। দুইটা প্রশ্ন পেলাম, যে নুরি আপু বলেছেন যে আমরা বড় বাক্য করতে পারতেছি না, আর আপনি বললেন যে আমরা বড় বড় বাক্য অবজেক্ট চিনতে বা ভার্ব চিনতে ভুল করছি। আচ্ছা আমার এই প্রশ্নগুলো নেওয়ার দরকার আছে, তা নাহলে আপনি একটা বলেন, একটা না আপনি অনেকগুলো বলেন। ধরেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর হ্যাঁ। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক একটা জিনিস আমার কাছে মানে বুঝি না। ওই যে পূর্বে ঘটেছিল, চলছে চলো, মানে এটা এটা আমি বুঝতে পারি না বেশি। আচ্ছা আমি প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারলাম না, আরো একবার বলেন, একটু স্পষ্ট করে বলেন। হুম হুম সে গাছের নিচে ঘুমিয়েছিল, হুম মানে ঘুমাচ্ছিল, হুম। নাকি একটা দিছে না হ্যাঁ কিভাবে? ঘুমোচ্ছিল, ঠিক বলেছেন ঘুমোচ্ছিল। হুম। ওইটা ফার্স্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে না? অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কেন হবে দেখেন। এই যে ঘুমোচ্ছিল, ঘুমোচ্ছিল বললে কখন বুঝায়? অতীতকালে, মনে করেন গতকাল বা এক সপ্তাহ আগে, এক মাস আগে সে গাছের নিচেই ঘুমোচ্ছিল, মানে আমি দেখলাম যে লোকটা। প্রেজেন্টটা তো পারফেক্টের মধ্যে মনে হয়। এই, না, অতগুলো আনার দরকার নেই, আপনি একটা একটা করে শেখেন। এইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছিল। হ্যাঁ এক মিনিট এক মিনিট, এক এক করে বলি। গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছিল, আপনি বলবেন একটু পরে, হ্যাঁ। বলছে যে গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছিল, এইটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে কি? গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে এখনই সে ঘুমাচ্ছে। আপনি দেখলেন যে গরমে গ্রামের দিকে দেখবেন অনেকে বট গাছের নিচে বা পুকুর পাড়ে খুব ছায়া যেখানে শীতল, সেখানে ঘুমায় না, দেখেছেন এমন দৃশ্য? তো বলা হচ্ছে যে গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছে। আচ্ছা তাহলে দুইটা টেন্স আপনি পেলেন পাশাপাশি। এইটা হচ্ছে যেটা আছে আপনার চোখের সামনে, এইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, গাছের নিচে একটা ছেলে ঘুমোচ্ছিল। ভালো করে দেখেন, বড় করে দিলাম। আর এর প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছে, আর পাস্ট কন্টিনিউয়াস হবে ঘুমাচ্ছিল, ঘুমাচ্ছিল। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে ঘুমাচ্ছে। আচ্ছা এই যে বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে,
এইটার পাস্ট ইনডেফিনিট কি হবে? নূপুর দিদিও দেখেন আপনার এটা এই জায়গাটা একটু সমস্যা। গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর এইটার পাস্ট ইনডেফিনিট হবে কি? কোনো কিছু পরিবর্তন হবে না, শুধু এই যে ঘুমাচ্ছিল এই ভার্বটাকে একটু পরিবর্তন করতে হবে, অর্থাৎ গাছের নিচে একটা ছেলে ঘুমিয়েছিল। কি হবে বলেন? ঘুমিয়েছিল। হুম। অর্থাৎ আপনি বলছেন যে তুমি গতকাল গাছের নিচে বসেছিলে কেন? তো সে বলছে যে আমি গরমে, আমার বাসায় বিদ্যুৎ ছিল না, তো আমি গাছের নিচে যে ঘুমিয়ে পড়েছিলাম। এই ঘুমিয়ে পড়েছিলাম বললে কি একটা পাস্ট, পাস্ট ইনডেফিনিট, অতীতকালে কাজটা ঘটে গেছে। হ্যাঁ, এই যে বাক্যটা আছে এইটা হবে দ্য বয় ওয়াজ স্লিপিং আন্ডার দ্য ট্রি। আন্ডার দ্য ট্রি, হ্যাঁ, আন্ডার দ্য ট্রি কেন? ওই যে একটা গাছ বা গাছের নিচে, দ্য বয় ওয়াজ স্লিপিং আন্ডার দ্য ট্রি, বা গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছিল। আর যখন বলবেন ঘুমিয়েছিল তখন কি হবে? দ্য বয়, দ্য বয় স্লেপ্ট। না, ইজ হবে না, দ্য বয় স্লেপ্ট। এই স্লিপ মানে ঘুমানো। এর শুধু, এর শুধু শুনেন না, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যাম ইজ আর প্লাস ভার্বের পর আইএনজি। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যাম ইজ আর প্লাস ভার্বের পর আইএনজি। আর যেহেতু এখানে পাস্ট কন্টিনিউয়াস, যেহেতু এখানে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ বা ওয়ার, তারপর ভার্বের পর আইএনজি। আর যদি পাস্ট ইনডেফিনিট হয় তখন মূল ভার্বের ভি টু ফর্ম ব্যবহার করতে হবে। যেমন দা বয় স্লিপ মানে ঘুমানো, এর ভি টু ফর্ম হবে স্লেপ্ট। কি হবে? স্লেপ্ট। টি দা, বি ও ওয়াই, দা বয়, এস এল ই পি টি, দা বয় স্লেপ্ট আন্ডার, ইউ এন ডি ই আর, আন্ডার, টি এইচ ই, দা বয় স্লেপ্ট আন্ডার দা ট্রি, টি আর ডাবল ই। তাহলে বুঝতে পেরেছেন, এখানে দেখেন কোনো অজয়ার ঠয়ার কিচ্ছু আসবে না, স্লিপের ভি টু ফর্ম হচ্ছে স্লেপ্ট। স্লিপ। আর যদি একদম ঠিক বলেছেন আপনি, টেন্স ভালো বুঝতে পেরেছেন, যদি প্রেজেন্ট টেন্স হতো তখন এখানে ইজ হতো, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দা বয় ইজ স্লিপিং আন্ডার দ্য ট্রি। আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট হতো তাহলে দা বয় স্লিপস আন্ডার দ্য ট্রি, স্লেপ্টের জায়গায় স্লিপ। হুম, বলেন। হুম হুম, The boy was আরেকবার বলেন নাহিদা the আপা, কোনটা বলছেন? দা বয়, দা বয় তো হচ্ছে ছেলেটি। হুম। আর স্লেপ্ট মানে হচ্ছে ঘুমিয়েছিল। হুম। boy at that day। এখন there was এখানে মানে দেয়াটা কেন আসছে? কই, আমি তো দেয়ার কোথাও লেখিনি। ওই যে একটা গাছের বাংলাটার উপরে লিখছেন না, ওই যে সবুজ কালারেরটা। ও, দেয়ার ওয়াজ এ বয় স্লিপিং আন্ডার দ্য ট্রি, হ্যাঁ, গাছের নিচে। ও সরি, এখানে দেখেন গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছিল, তাহলে এখানে দেয়ার ওয়াজ এ, এটা দেয়ার দিতে হবে, কারণ কি এই যে একটা স্থান বোঝাচ্ছে, জায়গা, গাছের নিচে। এই বাক্যটা এখানে ঠিক আছে, দেয়ার ওয়াজ এ বয় স্লিপিং আন্ডার দ্য ট্রি। হুম হুম হুম। তো দেখেন এই দেয়ার কেন হবে, এইটা আগে আপনাকে শুনতে হবে ভালো করে। বলা হচ্ছে কোন জায়গায় কোন জিনিস স্থিরভাবে, এই দেখেন এই বাক্যটা পড়েন, কি লেখা আছে নাহিদা আপা পড়েন। এই কাঠামোটি কোথাও কোনো কিছু এর অবস্থান। আচ্ছা, এই নূপুর দিদির পাশে একটু শব্দ হচ্ছে, শব্দটা আনমিউট করবেন। এই যে আবার পড়েন নাহিদা আপা। তাহলে ফ্যান চলছে আপনার ওখানে, ফ্যান চলছে? হয়তো তার শব্দ আসছে। দেখেন বলা হচ্ছে যে এই কাঠামোটি কোথাও কোনো কিছু এর অবস্থান বা অস্তিত্ব আছে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। কি বললাম? অবস্থান করছে বা অস্তিত্ব আছে। নাহিদাফা খেয়াল করেন, আমাদের গ্রামে একটি মসজিদ আছে, মসজিদটা কিন্তু স্থায়ীভাবে, স্থিরভাবে এক জায়গায় অবস্থান করতেছে। এই জন্য দেখেন এই যে পেস্ট কালারে লিখেছি যে কোথাও কোনো জিনিস এর অবস্থান করছে অথবা অস্তিত্ব আছে, অথবা অস্তিত্ব আছে, হ্যাঁ, এমন বোঝালে দেয়ারের ব্যবহার করতে হবে। যদি বলা হয় হ্যাঁ, ভুলে গেলে সে দোষ তো, ভুলে গেলে সে দোষ তো প্রসেন স্যারের উপরে দেওয়া যাবে না, যাবে? ভুলে গেলে এটা যার যার ব্রেনের দোষ। হ্যাঁ, না না না, ক্লাসে ঢুকবেন কোনো, শোনেন আমি তো আপনাদেরকে একটা সুযোগ দেই, কি সুযোগ জানেন? মনে করেন আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে আছেন, ক্লাস করতে পারতেছেন না, আপনার কথা বলার দরকার নেই, আপনি ক্লাসটা অ্যাটেন্ড করবেন কোনে করে, লাউড দিয়ে আপনার পাশে ফোনটা রেখে দিবেন, আমার কথাগুলো শুধু শুনবেন। একটা ক্লাস মিস করলে, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে তাহলে সমস্যা নেই। তবে ইমার্জেন্সি কোনো দরকার না হলে আপনি ক্লাস করবেন, আপনার কথা বলার দরকার নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক।
হুম হুম হুম, ঠিক ঠিক, এই যে দেখেন বলছে যে, হ্যাঁ, তো আসবার শুধু, দেয়ার হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আগে আগে শুনেন, বলছে যে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তখন এখানে অ্যামিজার হয়। দেয়ারের পরে অ্যামিজার হয়। যেমন টেবিলের উপর একটি বই আছে, দেয়ার ইজ এ টেবিল অন দ্য বুক। টেবিলের উপরে অনেকগুলো বই আছে, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল। ওই যে অনেকগুলো, এই জন্য আর হলো। টেবিলের উপরে একটি বই আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। যদি বলতাম টেবিলের উপরে একটি বই ছিল, দেয়ার অজ, তখন আর অ্যামিজার থাকবে না। হুম, নির্দিষ্ট কোনো জায়গার কথা বলেছে ওইখানে তো আপনার হ্যাঁ, ইয়ে ওখানেও দেখুন, ওখানেও একই নিয়ম। যদি বলা হয়, আচ্ছা ই দাও, লিঙ্ক দিয়ে দাও, এই 1 বা 3-তে দিয়ে দাও। বলা হচ্ছে যে এখানে যদি স্থিরভাবে কোনো জিনিস থাকে, ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা একটা জায়গার নাম না, তারপরে ঢাকায় একটা চিড়িয়াখানা আছে, দেয়ার ইজ এ জু ইন ঢাকা, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন ঢাকা। যখন বলবো ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় ছিল, তখন কি অ্যামিজার বলতে পারবেন, দেয়ার ইজ বলতে পারবেন না? কারণ ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় ছিল, অতীতকালে বলেছি। দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি ইন ঢাকা, কি হবে? দেয়ার ইজ হবে না, তখন হবে দেয়ার ওয়াজ। কেন হবে? ওই যে বাংলা বাক্যে বলেছি, ঢাকায় ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় ছিল, কি বললাম? হ্যাঁ, কোথায়? দেয়ার ওয়ার হয়, এটা একেবারে সহজ। যদি বলি ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল, দেয়ার ওয়ার মেনি ইউনিভার্সিটিস ইন ঢাকা, দেয়ার ওয়ার মেনি ইউনিভার্সিটিস। এখন তাহলে আপনার হ্যাঁ, এই যে দেখেন, এইটার উপরে আমি আবারও ক্লাস নিব প্রয়োজন। এই যে জায়গাটা, হ্যাঁ, দেয়ার, এই দেখেন বলা হচ্ছে যে দেয়ার হেয়ার ভার প্লাস। হুম হুম হুম, না না না, এটা হেয়ার, দেয়ার হেয়ার। হেয়ার মানে এখানে, হ্যাঁ, ভালোভাবে পড়বেন, চোখ খুলে পড়তে হবে। আমরা সবাই চোখ খুলে পড়ি, কিন্তু মন দিয়ে পড়ি না। আমাদের মনেও কিন্তু চোখ আছে, কপালে যেমন 2টা চোখ আছে সবার, এখানে মনেরও কিন্তু চোখ আছে। আচ্ছা যাই হোক, দেখেন এটা নিয়ে হেয়ার, এই যে বললাম, যেমন আপনি বলছেন, যেমন আপনার হাজবেন্ডকে বলছেন, এই যে নিন আপনার চাবিটা, হেয়ার ইজ দ্য কি, এই দিকে রাস্তাটা, হেয়ার ইজ দ্য রোড। আপনাকে আমি বললাম আপনার এলাকায় যে আমি মসজিদে নামাজ পড়তে যাব, মসজিদটা কোন দিকে? আপনি বললেন হেয়ার ইজ দ্য রোড, এই দিকে মসজিদের রাস্তাটা। এই নিন আপনার চাবিটা, হেয়ার ইজ দ্য কি। এই নিন আপনার খাবার, হেয়ার ইজ দ্য ফুড। হেয়ার মানে হচ্ছে এখানে, হ্যাঁ। আপনি টেবিলে ভাত বেড়েছেন, ভাত রেডি করেছেন, বলছেন যে এই নিন আপনার খাবার, হেয়ার ইজ দ্য ফুড, হেয়ার ইজ দ্য রাইস। কি হবে? হেয়ার ইজ দ্য রাইস, এই নিন আপনার খাবার, এই নিন। এখানে দেয়ার এবং হেয়ারের ব্যবহারটা করা হচ্ছে কখন? স্থিরভাবে কোথাও কোনো জিনিস স্থায়ীভাবে আছে, নাই, ছিল, ছিল না। দেখেন আমি প্রত্যেকটা কথা খুব স্পষ্টভাবে কাটা কাটা করে বলি আপনাদের বোঝানোর সুবিধার্থে। কি বললাম? গ্রামে একটা মসজিদ আছে, দেয়ার ইজ এ মস্ক ইন দ্য ভিলেজ। গ্রামে একটা মসজিদ ছিল, দেয়ার ওয়াজ এ মস্ক ইন দ্য ভিলেজ। গ্রামে অনেকগুলো মসজিদ আছে, দেয়ার আর মেনি মস্ক ইন দ্য ভিলেজ। গ্রামে অনেকগুলো মসজিদ ছিল, দেয়ার ওয়াজ মেনি মস্ক ইন দ্য ভিলেজ, দেয়ার ওয়ার। হুম, অর্থাৎ মনে রাখবেন, সিঙ্গুলার হলে ইজ বসবে প্রেজেন্ট টেন্সে, বা প্লুরাল হলে আর বসবে। আর পাস্ট ফর্মে যদি সিঙ্গুলার হয় অজ, আর প্লুরাল হলে ওয়ার। এটা ভেরি সিম্পল একটা বিষয়। একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো শুনবেন, বুঝতে পারবেন। হ্যাঁ, রিপন হাসান, আর এম রিপন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু আনমিউট করেন প্লিজ। ক্যান ইউ হেয়ার মি? রিপন ভাইয়া শুনতে পারছেন আমাকে? একটু আনমিউট করতে হবে প্লিজ, আপনার ওখানে। ওকে, আই এম ফাইন, অ্যান্ড ইউ? ওকে, হ্যাঁ আমি একটু, হ্যাঁ, আর এম রিপন ভাইয়া শুনতে পারছেন? প্লিজ ক্যান ইউ হেয়ার মি? অবশ্যই অবশ্যই দিব, হ্যাঁ, আজকে ক্লাস শেষ করে আজকে বা কালকে দিব। আচ্ছা, আমাকে যারা শুনতে পাচ্ছেন একটু বলবেন, হ্যাঁ, ক্লাসটা শুনতে না পারলে বলবেন। তো দেখেন আমি দেয়ারটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম। আর আরেকটা ব্যাপার, এই শিটগুলো আমি তো প্রতিদিন দিয়ে দেই, এগুলো একবার দেখবেন, আর আমার ভিডিও রেকর্ডটা দেখলে আরো বেশি মনে পড়বে। এই দিকে রাস্তাটা, হেয়ার ইজ দ্য রোড। এই যে চাবিটা, হেয়ার ইজ দ্য কি। এই যে খাবারটা, হেয়ার ইজ দ্য ফুড। আচ্ছা, এরপর এখানে কি বলছে যে, বলা হচ্ছে যে আমরা
এখনো অনেক বাকি আছে। দেখেন এই কাঠামোটি কোনো কাজ, সময়, ঘটনা ইত্যাদি অবশিষ্ট অসমাপ্ত আছে এরূপ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। দেয়ার আর মোর লটস অফ ওয়ার্ক টু ডু, অনেক কাজ বাকি আছে। তারপর দেখেন তোমাকে ফোন করার মতো ফ্রি মিনিট মোবাইলে নেই। কি বলছে? দেয়ার ইজ নো ফ্রি মিনিট টু স্পেন্ড, দেয়ার ইজ নো ফ্রি মিনিটস ইন মাই মোবাইল টু কল ইউ। অলসভাবে ব্যয় করার মতো কোনো সময় আমার হাতে নেই। দেয়ার ইজ নো ফ্রি টাইম টু স্পেন্ড আইডিলি। আইডিলি শব্দের অর্থ হচ্ছে অলসভাবে। আইডিলি শব্দের অর্থ হচ্ছে অলসভাবে। অলসভাবে ব্যয় করার মতো কোনো সময় আমার হাতে নেই। এখানেও কিন্তু দেয়ার ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর দেখেন এখনো অনেক কথা বলার আছে। দেয়ার ইজ মোর ওয়ার্ক ইয়েট টু বি টোল্ড। দেখেন ইয়েট টু বি টোল্ড, এই যে স্ট্রাকচারটা, দেয়ার ব্যবহার করব, তারপর বি ব্যবহার করব। দেয়ার, তারপর বি, তারপর হচ্ছে এখানে ডেট বা টাইম, তারপর হচ্ছে কম্পারিজন অফ টাইম, টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটু দেখেন এখানে অনেক কথা বলার বাকি আছে। সেন্টেন্স এই স্ট্রাকচারের সাথে মিলে আমাদের সুবিধা। ধন্যবাদ। এই স্ট্রাকচারটা আমি একটু দেখাই দেই। কারো পাশের সময় হলে একটু মিউট রাখবেন প্লিজ। জাস্ট আমি একটু মিউট করে দেখাই। বলা হচ্ছে যে এখনো অনেক কথা বলার বাকি আছে। এই যে দেখেন আছে, আমি বলেছি বাংলা বাক্যে যদি বাক্যের শেষে আছে শব্দটা থাকে, নেই শব্দটা থাকে, ছিল বা ছিল না, আছে, নেই, ছিল বা ছিল না, এমন থাকলে সেখানে দেয়ার ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন? দেয়ার। এখানে অনেক কথা বলার বাকি আছে। দেয়ার ইজ মোর অর্ক, দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড। অর্থাৎ দেয়ার প্রথমে দিতে হবে, তারপর দেখেন অনেক কথা ইংরেজি মোর টক, এরপরে ইয়েট টু বি, এটা একসঙ্গে বসাতে হবে সব জায়গায়। তারপর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। যেমন টেল মানে বলা, এর ভি3 বসেছে টোল্ড। দেয়ার ইজ মোর, দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড। এখনো অনেক কথা বলার বাকি আছে, এখনো অনেক কিছু করা যেতে পারে। দেয়ার ইজ লটস অফ থিংস, এই দেখেন লটস অফ থিংস মানে অনেক কিছু। টু বি ডান, অর্থাৎ টু বি ডান, এখনো অনেক কিছু করা যেতে পারে। এখানে বলেছে যে শেষে যে ভার্বটা বসবে এর ভি3 অংশ কাজে লাগবে। অপচয় করার মতো কোনো সময় নেই। দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট। অপচয় করার মতো কোনো সময় নেই। দেয়ার ইজ নো, এই দেখেন এই যে নেই শব্দটা আমি বলেছি যে আছে, নাই, ছিল, ছিল না, এমন থাকলে দেয়ারের ব্যবহার করতে হবে। দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট, অপচয় করার মতো সময় নেই। পাওয়ার মতো তেমন কিছু নেই। দেয়ার ওয়াজ নাথিং টু বি হ্যাড। এই হ্যাড মানে কোথা থেকে এসেছে বলেন তো? হ্যাভ মানে হচ্ছে পাওয়া, তার ভি3 কিন্তু হ্যাড। হ্যাভ এর যে কয়েকটা ফর্ম রয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে। হ্যাভ মানে পাওয়া, এটা হচ্ছে আছে বা থাকা, এটা ভি1 ফর্ম। এর ভি2 হচ্ছে হ্যাড, ভি3ও হ্যাড, আর এর ভি4 মানে আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং। আর এর থার্ড পারসন ফর্ম কিন্তু হ্যাভস না। আমি এটা দেখিয়েছিলাম যারা আমার ক্লাসটা করেছেন। হ্যাভ এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। খুব ভালোভাবে মনে রাখবেন। আমরা যে কোনো ভার্বের 3টা করে ফর্ম পড়ি। ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, পড়ি না? কিন্তু আমাদের 5টা করে ফর্ম পড়তে হয়। কেন পড়তে হয়? হ্যাভ এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ, ডু এর থার্ড পারসন ফর্ম হচ্ছে ডাজ। যেমন আমরা একটা কথা বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্নবোধক করতে গেলে, ডাজ হি ইট রাইস? সে কি ভাত খায়? ডাজ হি গো টু স্কুল? সে কি স্কুলে যায়? এখানে দেখেন প্রথম বাক্যে বলছেন সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। গো ভার্বের থার্ড পারসন ফর্ম দিয়েছেন গোজ। কিন্তু এখানে যখন ডাজ ব্যবহার করব তখন আর গোজ হবে না। কেন হবে না? কারণ একই বাক্যে 2টা থার্ড পারসন ফর্ম বসানো যায় না। আচ্ছা, তো দেখেন এখানে আরো রয়েছে, যেমন এখন মুক্তার বাড়ি যাওয়ার সময়, নাও ইট ইজ টাইম ফর মুক্তা টু গো টু হোম। এই যে সময় উল্লেখ করে আমরা কিভাবে কথা বলবো, এখন মুক্তার বাড়ি যাওয়ার সময় কি বলতে হবে? নাও ইট ইজ টাইম ফর মুক্তা টু গো হোম। এখন 11টা বাজে, ইটস 11 o'clock নাও। বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং। আজ খুব গরম, ইট ইজ ভেরি হট টুডে। আজ খুব ঠান্ডা, ইট ইজ কোল্ড টুডে। আজ খুব গরম, ইট ইজ ভেরি হট টুডে। বলা সহজ, করা কঠিন। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বাক্যটা দেখেন আমরা অনেকেই এই কথাটা প্রায় ব্যবহার করি, বলা সহজ, করা কঠিন। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এখন বসন্তকাল, নাও ইট ইজ স্প্রিং। এখন শীতকাল, নাও ইট ইজ উইন্টার।
এখন শীতকাল, কি হবে? নাও ইট ইজ উইন্টার। সমুদ্র সৈকত 2 মাইল, ইট ইজ 2 মাইলস ফ্রম ফ্রম হেয়ার দ্য সি বা ওশান। তো এখানে বলা হচ্ছে যে কোথায় ব্যবহার করা হয়। আমরা অনেকেই ইন্ট্রোডাক্টরি ইট, এই লাইনগুলো একটু পড়ি দেখেন। বলা হচ্ছে আমরা অনেকেই ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি শব্দের অর্থ হচ্ছে সূচনামূলক। আমরা অনেকেই ইন্ট্রোডাক্টরি ইট নামক শব্দটির সাথে পরিচিত হই। এটা হলো বাক্যের শুরুতে একটা ইট ব্যবহার করা, অর্থাৎ ইংরেজিতে যেসব বাক্য শুরু হয় ইট দিয়ে, তাই হলো ইন্ট্রোডাক্টরি ইট। আমরা ইটকে সাবজেক্ট হিসেবে নিয়ে দৈনন্দিন জীবনে অনেক বাক্য ইট দিয়ে শুরু করতে পারি। আমরা যেমন দেয়ার দিয়ে শুরু করেছি, অর্থাৎ বাংলা বাক্যে আছে নাই ছিল ছিল না এমন থাকলে আমরা দেয়ার ব্যবহার করি, কিন্তু আমরা ইট ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন? ইট। এই ইট দিয়ে কিছু বাক্য বলি, যেমন দেখেন, এখন মুক্তার বাড়ি যাওয়ার সময়, নাও ইট ইজ টাইম ফর মুক্তা টু গো হোম। এই এখন শব্দটা নাও যদি বাদ দিয়ে দেয় কি হয়? ইট ইজ টাইম ফর মুক্তা টু গো হোম, মুক্তার বাড়ি যাওয়ার সময়। এই নাওটা বাক্যের প্রথমে দিলেও চলে, শেষে দিলেও চলে। নাও ইট ইজ টাইম ফর মুক্তা টু গো হোম। এখন 11টা বাজে, বৃষ্টি পড়ছে। দেখেন বৃষ্টির প্রোনাউন ইট ব্যবহার করা হয়। কি লিখেছি? ইট ইজ রেইনিং। কি লিখলাম বলেন? ইট ইজ রেইনিং। দেখেন বৃষ্টি পড়ছে। আজ খুব গরম, ইট ইজ ভেরি হট টুডে। আজ খুব ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড টুডে। এই যে দেখেন, এগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। এগুলো আমরা কোথায় ব্যবহার করব? আমরা ইটকে সাবজেক্ট হিসেবে নিয়ে দৈনন্দিন জীবনে অনেক বাক্য করতে পারি। এখানে সাবজেক্ট কিন্তু ইট, বৃষ্টির প্রোনাউন বা বৃষ্টির সাবজেক্ট কিন্তু এখানে বৃষ্টি পড়ছে। এখানে বৃষ্টি কিন্তু সাবজেক্ট না, এখানে ইটকে সাবজেক্ট ধরে করা হচ্ছে। ইট ইজ রেইনিং। অনেকেই কিন্তু আমরা এটা পারি না, মনে রাখবেন ভালোভাবে। বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং। যদি বলা হতো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি পড়ছিল, তখন কি হবে? ইট ওয়াজ রেইনিং। কি হবে বলেন? ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি পড়ছিল। এটা মনে রাখবেন, হ্যাঁ। এগুলো ইট দিয়ে শুরু করতে হয়, এগুলোকে বলে ইন্ট্রোডাক্টরি ইট। আর একটু আগে দেখিয়েছি ইন্ট্রোডাক্টরি দেয়ার। কি বলেছি বলেন? ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ সূচনামূলক দেয়ার। বুঝতে পেরেছেন? এগুলা কিন্তু সূচনা করে, কথাগুলোর সূচনা হয় এই ধরনের বাক্যগুলোর মাধ্যমে। এই জন্য এগুলাকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার। হুম। আচ্ছা দেখেন, এখানে আমাদেরকে আরো অনেক দূরে যেতে হবে। আপনারা এই এক্সারসাইজ গুলো করবেন। আপনি এতক্ষণ যা বুঝালাম, এই এক্সারসাইজ গুলা কিন্তু আপনাদের জন্য থাকবে। এই ইট এবং দেয়ার দিয়ে আমি যা যা বুঝালাম, ঠিক সেই বাক্যগুলোই কিন্তু এখানে দিয়েছি। এখন 11টা বাজে, এখানে ইট ব্যবহার করতে হবে। আজ খুব ঠান্ডা, এখন বসন্তকাল, সকালে ঘুম থেকে ওঠা ভালো, আগামীকাল বৃষ্টি হতে পারে। অনেকগুলো বাক্য দিয়েছি। দেখেন, ঘরের দরজায় একটি কুকুর আছে। আমি বলেছি না যে স্থিরভাবে কোথাও কোনো জিনিস আছে, শুয়ে আছে বা দাঁড়িয়ে আছে বা স্থিরভাবে আছে, সেখানে দেয়ার ব্যবহার করতে হয়। গ্রামে একটা নদী আছে, তারপরে কি, রাস্তার উপরে একটা গাছ পড়ে আছে। এই বাক্যগুলো আপনারা করবেন, হ্যাঁ। এখনই বলতে হবে, কে পারবেন? এখন 11টা বাজে, আজ খুব ঠান্ডা, এখন বসন্তকাল, সকালে ওঠা, সকালে ঘুম থেকে ওঠা ভালো, আগামীকাল বৃষ্টি হতে পারে। এগুলো করতে হবে। তারপর দেখেন আমরা টাইম কিভাবে বলবো। হাউ টু সে টাইম ইন ইংলিশ। ইট ইজ, ইট ইজ কে বলা হচ্ছে ইটস প্লাস টাইম। কিভাবে বলবো? আমরা এই বাক্যগুলো এভাবে বলবো। ইটস প্লাস টাইম, এই কাঠামোটি যে কোনো সময় বলার জন্য ব্যবহৃত হয়, যে কোনো সময় বলার জন্য। যেমন সময় কত, হোয়াট টাইম ইজ ইট। হুম। এখানে বলছে হোয়াটস দ্য টাইম। এই হোয়াটস মানে হচ্ছে, এই হোয়াটস লক্ষ্য করেন, দেখেন এই হোয়াটস শব্দের অর্থ হচ্ছে হোয়াট ইজ। বলতে হবে ইট ইজ। তো এখানে টাইম জানার জন্য বলা হচ্ছে সময় কত। হট মানে হচ্ছে এখানে কি বা কত। তো বলা হচ্ছে ইট ইজ, ইট ইজ দ্য টাইম। তো এটা না বলে আমরা এখানে প্রশ্ন করছি হোয়াট ইজ দ্য টাইম। তো এই হোয়াট ইজ কে আমরা শর্ট ফর্মে লিখেছি হোয়াটস দ্য টাইম, সময় কত। কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট। তো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম বা হোয়াটস টাইম ইজ ইট। হোয়াটস মানে কি, হোয়াট ইজ টাইম ইজ ইট। তারপর দেখেন বলা হচ্ছে 11টা বাজে, ইট ইজ। এই ইটস মানে, ইটস শব্দের অর্থটা হচ্ছে ইট ইজ, মনে রাখবেন। ইটস বা ইট ইজ 11 o'clock। কয়টা বাজে? 12টা বাজে। ইটস 12 o'clock। তারপর দেখেন ইট ইজ quarter past 12, ইট ইজ quarter past 10। এই ইট ইজ কে বলা হচ্ছে ইটস। ইটস কোয়ার্টার পাস্ট আওয়ার, এখানে পৌনে হলে দেখেন
যদি বাকি বুঝায় যে 10 মিনিট বাকি, কিভাবে বলবেন? ইট ইজ 10 মিনিটস টু 11। দেখেন 11টা বাজতে 10 মিনিট বাকি, এই কথাটা কিভাবে বলবেন? এই যে দেখেন আমি চিহ্নটা দিচ্ছি, প্রথমে ইট দিবেন। ইট ইজ, ইটস বলা হয়। ইটস 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিট বাকি আছে কি, টু 11, 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। পৌনে, বোঝেন তো? যেমন বলা হচ্ছে ইট ইজ কোয়ার্টার টু 10, ইট ইজ কোয়ার্টার টু 10, অর্থাৎ 9টা 45কে বলা হচ্ছে এখানে কোয়ার্টার, যে ইট ইজ কোয়ার্টার টু 10, 10টা বাজতে 15 মিনিট বাকি, বা এটাকে বলা হয় হচ্ছে পৌনে 10টা। পৌনে 10টা, 9টা 45 বাজলে এই সময়টাকে বলা হয় হচ্ছে পৌনে 10টা, অর্থাৎ ইট ইজ কোয়ার্টার টু 10। আর যখন সোয়া, সোয়া বুঝেন তো, যে যদি বলা হয় ইট ইজ কোয়ার্টার পাস্ট 10, অর্থাৎ 10টা বেজে 15 মিনিট, এটাকে সোয়া 10টা বলে, সোয়া 10টা বলে। ইট ইজ ড্যাশ মিনিট, এখানে কি দিবেন? ইট ইজ 15 বা ইট ইজ 20 মিনিটস পাস্ট 11, অর্থাৎ 11টা বেজে 20 বাজে, 11টা 20 মিনিট। ইট ইজ হাফ পাস্ট 10, ইট ইজ হাফ পাস্ট 10, এখন 10:30 বাজে। দেখেন শেষের লাইনটা বলছে ইট ইজ হাফ পাস্ট 10, এখন 10:30 বাজে। কয়টা বাজে? 10:30 বাজে। অর্থাৎ এইভাবে আমরা কিন্তু সময়গুলো বলবো। আমি আজকে আপনাদের মেইন আরেকটা বিষয় একটু দেখাতে চাচ্ছিলাম, সেটা হলো ঠিক এরকম একটা সাবজেক্ট। জাস্ট ওয়েট, এডুকেশন। ওকে, এই জায়গাটা দেখেন, আমি আজকে এটা একটু দেখাবো বিধায় সামনে নিয়ে এসেছিলাম, যে পার্টিসিপেল, জিরান্ড আর ইনফিনিটিভ খুব ভালোভাবে লক্ষ্য করেন, একটু অ্যাডভান্স লেভেলের হবে বিষয়টা। পার্টিসিপেল, জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ। দেখেন পার্টিসিপেল কাকে বলা হয়? পার্টিসিপেল রিফার্স টু অ্যাজেক্টিভ। পার্টিসিপেল মূলত উল্লেখ করে অ্যাজেক্টিভকে। কাকে উল্লেখ করে? অ্যাজেক্টিভকে। ইট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাজেক্টিভ অ্যান্ড ভার্ব ইন দ্য সেন্টেন্স এট দ্য সেম টাইম। পার্টিসিপেল নির্দেশ করে অ্যাজেক্টিভকে, এটি একটি বাক্যে কি জানি, নুরি আপু একটু খেয়াল করবেন, রাইটিং ইংলিশে এটা কিন্তু খুবই কাজে দেয়। পার্টিসিপেল কাকে বলে, জিরান্ড কাকে বলে, ইনফিনিটিভ, পার্টিসিপেল, জিরান্ড, তিনটা খুব ভালোভাবে জানতে হবে। বলছে পার্টিসিপেল নির্দেশ করে অ্যাজেক্টিভকে, এটি একটি বাক্যে একই সাথে অ্যাজেক্টিভ এবং ভার্বের কাজ করে। মনে রাখবেন, পার্টিসিপল একটা বাক্যে একই সাথে অ্যাজেক্টিভ এবং ভার্বের কাজ করে। যেমন এ রোলিং স্টোন গ্যাদার নো মোস। কি বললাম? এ রোলিং স্টোন গ্যাদার নো মোস। দেখেন এই যে রোলিং শব্দটা, এখানে এই রোলিং শব্দটা, রোলিং মানে হচ্ছে চলন্ত, বা যেটা গড়িয়ে চলে যাচ্ছে, নিচের থেকে উপরের থেকে নিচে গড়াচ্ছে, এমনটাকে বলে রোলিং। তো বলা হচ্ছে এ রোলিং স্টোন গ্যাদার নো মোস। অর্থাৎ এখানে রোলিং শব্দটা কিন্তু অ্যাজেক্টিভ এবং ভার্ব। রোল মানে গড়ানো, এটা অ্যাজেক্টিভ। আর যখন রোলিং এর সঙ্গে আইএনজি দিলাম, তখন এটা পার্টিসিপেল হয়ে গেল। এটা এই রোলিং শব্দের অর্থ তখন অ্যাজেক্টিভ এবং ভার্বের কাজ করলো। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। যেমন ইট মানে খাওয়া, ওয়াক মানে হাঁটা, WALK, এই শব্দটা মনে রাখবেন, ওয়াক মানে হচ্ছে হাঁটা। তাহলে আমি এতটুকু বুঝালাম যে ওয়াক মানে হাঁটা। কি বলছে? যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি কোনো বাক্যে আর্টিকেল এবং নাউনের মাঝে বসে নাউনকে মডিফাই করে এবং অ্যাজেক্টিভের মতো কাজ করে, তখন তাকে পার্টিসিপল বলে। কি বলা হচ্ছে? কোনো ওয়ার্ড বাক্যে বসে যদি একই সাথে অ্যাজেক্টিভ এবং নাউনকে মডিফাই করে, এবং নাউন এবং অ্যাডজেক্টিভের কাজ করে, একই সাথে নাউনের কাজ করবে আবার অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যেমন বলা হচ্ছে আই স এ ওয়াকিং ম্যান। কি বললাম? আই স এ ওয়াকিং ম্যান। আমি একটা মানে যে লোকটা হাঁটিতেছিল, একটা চলন্ত লোককে দেখলাম, লোকটা হাঁটছিল। এখানে ওয়াক মানে হাঁটা, তাহলে এটা কি হলো? এটা কিন্তু এখানে ভার্ব হয়ে গেল। আবার একই সঙ্গে এটা নাউন হয়ে যাচ্ছে যখন ওয়াকিং হচ্ছে। দি স্মাইলিং গার্ল ইজ মাই নেইবার। মনে করেন অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, তো বলছেন দ্য স্মাইলিং গার্ল ইজ মাই নেইবার, যে মেয়েটি হাসছে সেই মেয়েটি আমার প্রতিবেশী। তাহলে অ্যাজ এ নাউন এবং ভার্বের কাজ করলে সেটা হচ্ছে কি বলেন তো? জিরান্ড। আর যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা হচ্ছে পার্টিসিপেল। এরপরে একটু দেখি যে আর্টিকেল প্লাস ভার্ব প্লাস আইএনজি এটা কিভাবে হয়। প্রেজেন্ট পার্টিসিপেল দেখেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি এটা আচরণ করবে অ্যাডজেক্টিভের মতো। ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন আইএনজি দিব এবং সেটা যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপেল। এবার পাস্ট পার্টিসিপেল দেখেন, ভার্বের V3 পাস্ট পার্টিসিপেল, DEDT ইত্যাদি থাকবে, পার্সনকে মডিফাই করবে,
তখন পাস্ট পার্টিসিপেল হবে। আর পারফেক্ট পার্টিসিপেল কি হবে? পারফেক্ট মানেই আমরা জানি হ্যাজ, হ্যাভ বা হ্যাড। হ্যাভিং প্লাস ভার্বের ভি3 প্লাস পাস্ট পার্টিসিপেল। হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপেল হয়। ভার্বের পর আইএনজি, এর পরিবর্তে সকল এটাকে পারফেক্ট পার্টিসিপেল বলে। আচ্ছা, এইগুলো আমরা একটু দেখবো, বিস্তারিত দেখি। এরপর বলা হচ্ছে দেখেন পার্টিসিপেল কিসের কাজ করেছে? ভার্ব এবং অ্যাডজেক্টিভ। আর এই জায়গাটা বলছে দেখেন ভার্ব এবং আইএনজি যুক্ত, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে। যেমন দেখেন রিডিং ইজ এ গুড হ্যাবিট। কি বললাম? রিডিং ইজ এ গুড হ্যাবিট। তাহলে এখানে রিডিংটা, রিড মানে ভার্ব, যদি আমি আইএনজি বাদ দেই, রিড এটা একটা ভার্ব, রিড মানে পড়া। আর রিডিং মানে এটা হচ্ছে পঠন, মানে পড়া। আইএনজি এটা নাউন করলাম, পঠন একটা ভালো অভ্যাস। তো রিডিং, এই রিডিং শব্দটা কিন্তু এটা তখন নাউন হয়ে গেল। আর যদি আমি এখানে বলি রিড ইজ এ গুড হ্যাবিট, বাক্যটা তো হয় না, এটা ভুল বাক্য। তো রিড ইজ এ গুড হ্যাবিট এটা হয় না। এরপর আইএনজি যোগ করে আমি করলাম কি, রিডিং ইজ এ গুড হ্যাবিট, অর্থাৎ পঠন একটা ভালো অভ্যাস। এই রিডিংটা কিন্তু এখানে জিরান্ড হয়ে গেল। আমরা অনেকে জিরান্ড বুঝি না, মনে রাখবেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করলে এবং ওই অর্ডটি, ওই শব্দটি যদি নাউন এবং ভার্বের কাজ করে তখন তাকে জিরান্ড বলে। তখন তাকে কি বলে বলেন? জিরান্ড বলে। যেমন রিডিং ইজ এ গুড এক্সারসাইজ, রিডিং ইজ এ গুড হ্যাবিট, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। দেখেন এই সুইমিংটা কিন্তু নাউন হয়ে গেল এখানে। সুইমিংটা কি হলো? নাউন। কিন্তু এর যদি আইএনজিটা বাদ দেয়, সুইম, সুইম মানে সাঁতার কাটা, সুইম মানে কি হবে? সাঁতার কাটা, এটা কিন্তু ভার্ব হলো। তো বলা হচ্ছে ভার্ব এবং নাউনের কাজ করলে তখন সেইটা জিরান্ড হবে। আর ভার্ব আর অ্যাডজেক্টিভের কাজ করলে সেটা পার্টিসিপেল হবে। আমি জানি আপনাদের অনেকের কাছে এটা কঠিন মনে হচ্ছে, কিন্তু তারপরে এগুলো শিখতে হবে। এগুলো না জানলে কিন্তু বাক্য গঠন করা যায় না। এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। ইনফিনিটিভের ব্যবহার, প্রেজেন্ট ইনফিনিটিভ, আমি এগুলো একটু দেখাই। কোয়াজেটিভ ভার্বটা আপনারা সবাই মোটামুটি জানেন। আমি একটু বি ভার্বটা নিয়ে কথা বলি, এটা আপনাদের অনেক কাজে দিবে। হ্যাঁ, আমরা সকল ধরনের স্টুডেন্টের জন্য এটা খুব প্রযোজ্য। বলা হচ্ছে যে সকল ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই। কি বললাম? দেখেন বি ভার্বের সংজ্ঞা আমরা অনেকেই জানি না। জানি কি? জানি না। বলছে যে সকল ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই। কি দাঁড়ালো? যে সকল ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে বি ভার্ব বলে। বিভিন্ন ধরনের সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাদেরকে বি ভার্ব বলে। মনে রাখবেন। এই যে দেখেন অ্যাম ইজ আর, আমরা এটাকে বি ভার্ব বলি। এই জায়গায় একটু লক্ষ্য করেন প্লিজ, সবাই খুব মনোযোগ দিয়ে দেখেন। অ্যাম ইজ আর, এর নিজস্ব কিন্তু কোনো অর্থ নেই এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। আমি এখানে একটা বাক্য লিখলাম, দেখেন এই জায়গাতে একটা বাক্য লিখলাম। প্রিন্সিপাল ভার্বকে কিভাবে এই বি ভার্বরা সাহায্য করে? আই অ্যাম ইটিং, EATING, আই অ্যাম ইটিং রাইস, RICE। কি হলো? আমি ভাত খাচ্ছি। তাহলে এখানে অ্যামটা কিন্তু অক্সিলারি ভার্ব। এখানে অ্যামটা কোন ভার্ব বলেন? অক্সিলারি ভার্ব। আই অ্যাম ইটিং রাইস। এই যে দেখেন অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, এই ইটকে হেল্প করার জন্য এখানে অ্যাম এসেছে। এই অ্যামটাকে এই জন্য বলা হচ্ছে যে এই বি ভার্বগুলো নিজস্ব কোনো অর্থ নেই, এরা কি করে? এরা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার জন্য আসে। কে আসে? এই বি ভার্ব। বি ভার্ব গুলা প্রিন্সিপাল ভার্বকে সেন্টেন্স গঠনে সাহায্য করে, এজন্য বি ভার্ব গুলাকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয়। হেল্পিং ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি ভার্বের মানেও হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয় কাকে? বি ভার্বকে। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখেন হ্যাজ বা হ্যাভ, পাস্ট পারফেক্ট টেন্স হ্যাজ বিন বা হ্যাভ বিন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল হ্যাড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন, ফিউচার ইনডেফিনিট টেন্স শ্যাল উইল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স শ্যাল বি বা উইল বি, ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন। এই চারটা আপনারা একটু পড়বেন। এই শীটটা আমি দিয়ে দিব, এক একটা শীট আমি দেই, কিন্তু আপনারা কে কতটা পড়েন আমি জানি না। এই দেখেন বি ভার্বের পাস্ট টেন্স কি হয় বলেন তো? বি কিন্তু একটা মূল ভার্ব, এর পাস্ট টেন্সটা হচ্ছে ওয়াজ, এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ বা ওয়ার। এই দেখেন, আর এর পাস্ট পার্টিসিপল কি হয়? বিন। পাস্ট পার্টিসিপল কি হয় বলেন? বিন। আমরা অনেকেই জানি না যে বিন এর ব্যবহারটা কি। যেমন সে একজন ডাক্তার হইয়াছে, সে একজন ডাক্তার হয়েছে, এর ইংরেজিটা কি হবে? হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন এ ডক্টর। আমি যতটা ভেঙে ভেঙে বুঝাই দেয়, আমার ক্লাসগুলো যদি কেউ মন দিয়ে করে, আমি মনে করি তার অনেক মানে গ্রামার সম্পর্কে আর কোনো ত্রুটি থাকবে না।
এই বিনটা কোথা থেকে এসেছে? যেমন ইট, ইএটি, ইট, ইট মানে খাওয়া। আমরা জানি যে ভার্বের 3টা করে ফর্ম হয়, ইট, এট, ইটেন। আর এই বিনটা হচ্ছে বি ভার্বের V3, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্ম অজয়ের, আর এর পাস্ট পার্টিসিপল V3 হচ্ছে বিন। কি হবে বলেন? বিন। এই দেখেন, বিয়ার মানে বহন করা, বিয়ার বোর বর্ন, বিয়ার বোর বর্ন, বর্ন, BORNE। বেট মানে আঘাত করা, বেট, বিটেন। বাইট মানে কামড়ানো, বিট, বিটেন। ব্রিং মানে আরম্ভ করা, বিগিন, বিগিন, বেগান, বিগান। ব্রেক মানে ভেঙে ফেলা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তারপর দেখেন, বাই মানে কেনা, বাই, বট, বট। বার্ন মানে পোড়ানো, বার্নড, বার্নড। দেখেছেন? বেন্ড মানে নত করা, বেন্ট, বেন্ট। বিল্ড মানে তৈরি করা, বিল্ট, বিল্ট। বিল্ড মানে কি হবে? তৈরি করা, বিল্ট, বিল্ট। তো এইভাবে আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি আজকে আপনাদের আরো একটা বিষয় দেখাতে চাই, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সবাই মনোযোগ দিয়ে দেখবো আমরা আশা করি। বলা হচ্ছে যে আমরা ইংরেজিতে অনুমতি চাইবো কিভাবে। আপনি অনুমতি চাচ্ছেন, ক্লাসে ঢুকবেন, আমরা বলি না, মে আই খাম ইন, মে আই খাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি? ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, আমি কি আপনার ল্যাপটপটা ব্যবহার করতে পারি? কুড আই সিট হেয়ার, আমি কি এখানে বসতে পারি? ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চেন, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? ক্যান আই টেক এ লুক অ্যাট ইউর বুক, আমি কি তোমার বইটা এক নজর দেখতে পারি? ডু ইউ মাইন্ড ইফ আই স্মোক হেয়ার, আমি কি এখানে ধূমপান করলে তোমার কোনো ক্ষতি হবে? কিভাবে বলবেন? ডু ইউ মাইন্ড, আপনি কি মনে করবেন? ইফ আই স্মোক হেয়ার, আমি যদি এখানে ধূমপান করি। আচ্ছা, হ্যাঁ তুমি করতে পারো, অনুমতি দিচ্ছে কি? ইয়েস ইউ ক্যান, অথবা ইয়েস ইউ মে, চালিয়ে যাও, এর ইংলিশ কি হবে? গো অ্যাহেড। হ্যাঁ অবশ্যই, ইয়েস অফ কোর্স। আপনাকে আমি বললাম যে আমি কি আপনার কলমটা নিতে পারি? আপনি বললেন ইয়েস অফ কোর্স স্যার, আপনি অবশ্যই নিতে পারেন। তারপর আমি বললাম, আমি যদি আপনার পাশে বসি কোনো সমস্যা হবে? আপনি বললেন নো প্রবলেম, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তারপর কি বলছে? প্লিজ ডু ইট ফ্রি, ফিল ফ্রি, দয়া করে নির্দ্বিধায় একটি করুন, প্লিজ ডু ইট ফিল ফ্রি, ফ্রি মানে মুক্ত মনে এটা করুন। অনুমতিতে সাড়া দেওয়া হয় এভাবে। এরপর দেখেন, ইংরেজিতে প্রস্তাব দিবেন কিভাবে। আপনি কাউকে কোনো কিছু বিষয়ে প্রস্তাব দিবেন। আপনি কিছু পান করবেন, আপনার বাসায় গিয়েছি তো, গরমের সময় আপনি বলছেন স্যার আপনি কি কিছু পান করবেন? কিভাবে বলবেন? উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক। ভদ্রভাবে প্রশ্ন করতে গেলে উডের ব্যবহার করা হয়, কি বলা হয়? উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক, আপনি কি কিছু পান করবেন? আপনি কি আরেক কাপ কফি পান করবেন? উড ইউ লাইক অ্যানাদার কাপ অফ কফি। জুস হলে কেমন হয়? হাউ অ্যাবাউট এ জুস, কি বললাম? হাউ অ্যাবাউট এ জুস, জুস হলে কেমন হয়? তুমি কি চাও এটা আমি কিনি? ডু ইউ ওয়ান্ট টু মিট এ, ডু ইউ ওয়ান্ট টু মিট টু টেক ওভার, তুমি কি চাও এটা আমি কিনি? তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? উইল ইউ গো ফর, উইল ইউ গো ফর এ হাং আউট উইথ মি, তুমি কি কিছু ফল খাবে? উড ইউ লাইক টু হ্যাভ সাম ফ্রুটস, উড ইউ লাইক টু হ্যাভ হ্যাভ সাম ফ্রুটস। এখানে দেখেন হ্যাভ মানে খাওয়া, এখানে কি হবে? হ্যাভ মানে কিন্তু খাওয়া। উড ইউ লাইক, আপনি কি পছন্দ করেন টু হ্যাভ সাম ফ্রুটস, কিছু ফল খেতে? তো দেখেন যে বিষয়গুলো দেখালাম খুব ইম্পর্ট্যান্ট, এটা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন। আর আপনাদের কোনো পার্সোনাল সমস্যা